ব্যাপারটা হচ্ছে যে এই গল্পের যে মূল চরিত্র সে হচ্ছে একজন ব্যাংকার আর একজন লয়ার। তো গল্পটা মনে করছে হচ্ছে ব্যাংকার, এবং ব্যাংকার নিজের ঘরে হাঁটতে হাঁটতে আজ থেকে 15 বছর আগেকার কথা মনে করছে, এবং সেই 15 বছর আগেকার কি কথা মনে করছে যে 15 বছর আগে এরকমই এক শরতে আমি এক পার্টি দিয়েছিলাম, এবং সেই পার্টিতে ব্যাংকার একটা দুর্ঘটনা ঘটায়। কি দুর্ঘটনা ঘটায় না, একটা বেট লড়ে বসে, আবেগের বসে, ব্যাংকার অনেক বড় লোক তখন আর কি, আবেগের বসে একটা লয়ারের সাথে একটা বেট ধরে ফেলে, একটা বাজি ধরে ফেলে, এবং বাজিটা মোরওভার কিরকম বাজি, যে লয়ারকে থাকতে হবে ইমপ্রিজনমেন্ট, লাইক কারাবন্দি অবস্থায়, এবং লয়ার যদি নিজের জীবনের 15 বছর কারাবন্দি অবস্থায় থাকতে পারে সেই ক্ষেত্রে ব্যাংকার তাকে কত টাকা দেবে না 2 মিলিয়ন রুবল দেবে। এটা হয়ে গেল আমাদের আগের দিন যেটা পড়েছিলাম সেটার মূল বিষয়বস্তুটা। তারপর থেকে আমরা আজকে শুরু করছি, যেখানে বলছে and now the banker pacing from corner to corner recalled all this and asked himself. ব্যাংকার আবার এগুলো আগের কথা মনে করছিল, 15 বছর আগেকার কথা, এখন আবার বর্তমানে ফিরে এসছে, এবং নিজের ঘরের এক পাশ থেকে আরেক পাশে পাইচারি করতে করতে ব্যাংকার আগেকার কথাগুলো মনে করে নিজেকে বলছে, নিজেকে জিজ্ঞেস করছে, why did I make this bet? আমি কেন ধরেছিলাম এই বাজিটা? What's the good? এই বাজি ধরে আমার কি এমন ভালো হলো? The lawyer loses 15 years of his life. এই বাজির জন্য লয়ারের জীবন থেকে তার ভালো 15টা বছর চলে গেল। And I threw away 2 million. আর আমি আমার 2 মিলিয়ন টাকা যেন ছুঁড়ে ফেলে দিলাম। কি হলো এই বাজিটা ধরে? আমার কিছু হলো না। Will it convince people that capital punishment is worse or better than imprisonment for life? আচ্ছা, আমরা যে এই বাজিটা ধরেছিলাম এটাতে কি মানুষের মনে কিছু পরিবর্তন হবে? মানে মানুষ বুঝতে পারবে যে ক্যাপিটাল পানিশমেন্ট সেটা লাইফ ইমপ্রিজনমেন্টের থেকে ভালো বা খারাপ, মানুষের কিছু যায় আসবে? আজকে যদি আমি তোর সাথে একটা বেট লড়ি, তো তোর সাথে আমার বেটটা তো পার্সোনাল, এটাতে কি সোসাইটিতে কোনো এফেক্ট পড়বে? ব্যাংকারের সাথে লয়ারের যে বেটটা ব্যাংকার ধরেছিল আজ থেকে 15 বছর আগে, তাতে ভালো কি হয়েছে? মানুষের মনে, মানুষের পার্সপেক্টিভ কি চেঞ্জ হয়েছে? কাঁচকলা কিছু চেঞ্জ হয়েছে? বরং ব্যাংকারের 2 মিলিয়ন টাকা নষ্ট। আর লয়ারের কি হলো? লয়ারের জীবনের গুরুত্বপূর্ণ 15টা বছর, যেই 15টা বছর হয়তো সে কোনো ভালো কাজে লাগাতে পারতো, সেটা নষ্ট হলো অ্যাকর্ডিং টু দা ব্যাংকার। ব্যাংকারের মতে এটা নো নো অল স্টাফ এন্ড রাবিশ। বলছে না, কিচ্ছু ভালো হলো না, সবটা বাজে কথা, আবর্জনার মতো বাজে। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইস অফ আ ওয়েল ফেড ম্যান। আচ্ছা, আমি তাহলে বাজিটা লড়েছিলাম কেন? আমি বাজিটা লড়েছিলাম কারণ তখন ওই ধনী ব্যক্তির খামখেয়ালি, আমি অনেক ধনী ছিলাম, খামখেয়ালির ঠেলায় আমি বাজি ধরে নিয়েছি। And on the lawyers, pure greed of gold. আর লয়ার, ও তো বাজি ধরেছিল স্বর্ণের লোভে। আচ্ছা, স্বর্ণ মানে তো সোনা, এখানে তো সোনার কোনো কথা হয়নি। বেসিকলি দ্য ব্যাংকার ইজ কলিং দ্য লয়ার আ গোল্ড ডিগার। গোল্ড ডিগার টার্মটার সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত। যে লয়ার কেন বাজিটা ধরেছিল? লয়ার বাজিটা ধরেছিল লোভে। আমি ধরেছিলাম খামখেয়ালিতে অনেক টাকা পয়সা আছে, আর লয়ার দেখলো বাবা 2 মিলিয়ন টাকা, সেই লোভে লয়ার বাজিটা ধরলো। কিন্তু এই বাজিটাতে কারো কিছু ভালো হলো না, সোসাইটিতে কোনো পরিবর্তন হলো না, শুধু বেকার এই বাজিটা ধরা হলো। He recollected further what happened after the evening party. এবারে ব্যাংকার আবার অতীতের কথা মনে করছে যে আচ্ছা, সন্ধ্যেবেলা যে পার্টি, সেই পার্টির পরে কি হলো। It was decided that the lawyer must undergo his imprisonment under the strictest observation. ঠিক করা হলো যে লয়ারকে এই যে কারাবন্দি অবস্থায় থাকতে হবে সেটা কিন্তু কঠোর পর্যবেক্ষণের মধ্যে। অর্থাৎ লয়ার যে 15টা বছর কারাবন্দি অবস্থায় থাকবে বলেছে, এটা কিন্তু ব্যাংকার একেবারে নিখুঁতভাবে চোখ রাখবে, যাতে করে লয়ার কোনরূপ ফাঁকি না দিতে পারে কারাবন্দি অবস্থা থেকে। নাও in a garden wing of the banker's house, এবং এই যে কারাবন্দি অবস্থা মানে কারাবন্দি যে অবস্থায় থাকবে লয়ার, সেটা কোথায় থাকবে? সেটা কি কোনো জেলে থাকবে? না, ব্যাংকারের যে বাড়ি, সেই বাড়ির বাগানে একটা বাড়ি আছে, মানে বেসিক্যালি ব্যাংকারের বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে লয়ারকে থাকতে হবে বন্দি অবস্থায়। এখানে না এই গার্ডেন উইং যে টার্মটা, ইট মিনস বাগান বাড়ি। It was agreed that during that period he would be deprived of the right to cross the threshold, to see living people or to hear human voices. ঠিক করা হলো এই যে 15 বছর, এই 15 বছরের মধ্যে লয়ার কোন কোন জিনিসগুলো থেকে বঞ্চিত থাকবে। নাম্বার 1, লয়ার বাড়ির চৌকাঠও পেরোতে পারবে না। ঠিক আছে, শুধু তাই নয়, কোনো জীবিত মানুষের সাথে দেখা করতে পারবে না। কেউ তো মৃত মানুষের সাথে দেখা করে না। তাহলে
এই 15 বছরে লয়ার বাড়ির চৌকাঠ পেরোতে পারবে না, এই 15 বছরে লয়ার কোনো মানুষের সাথে দেখা করতে পারবে না, কোনো মানুষের কথা শুনতে পারবে না, মানে দেয়ার উইল নট বি এনি কাইন্ড অফ কমিউনিকেশন, অর টু ওয়েজ কমিউনিকেশন তো হবেই না। এছাড়াও টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, লয়ার লেটার আর নিউজ পেপারও কারো কাছ থেকে পেতে পারবে না, অর্থাৎ বাইরের জগতে কি হচ্ছে সেই সম্পর্কে লয়ার থাকবে পুরোপুরি রূপে বঞ্চিত। বাই দ্য ওয়ে, হি ওয়াজ পারমিটেড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই যে বঞ্চিত করা হচ্ছে, হ্যাঁ কিছু কিছু জিনিস লয়ারকে দেওয়া হবে যদি লয়ারের প্রয়োজন হয় তো। নাম্বার ওয়ান, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। লয়ার চাইলে নিজের সাথে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখতে পারে, সেটা যে কোনো টাইপের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র হোক, লয়ার নিজের কাছে রাখতে পারবে। এছাড়াও টু রিড বুকস, লয়ার যত বই চাইবে তত বই নিজের কাছে রাখতে পারবে। টু রাইট লেটার্স, লয়ার চাইলে চিঠিও লিখতে পারবে, তাহলে লয়ার চিঠি লিখতে পারবে কিন্তু চিঠি রিসিভ করতে পারবে না। লয়ারের যাকে ইচ্ছে লয়ার চিঠি লিখতে পারে কিন্তু তার কাছ থেকে নিতে পারবে না, এটাকে বলা হয় ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমি চিঠি লিখছি কিন্তু আমি রিসিভ করতে পারবো না। এছাড়া টু ড্রিঙ্ক ওয়াইন, এই যে কারাবন্দি অবস্থা এই 15 বছর, এর মধ্যে লয়ার যত খুশি মদ খেতে পারবে। অ্যান্ড স্মোক টোব্যাকো, ধূমপান করতে পারবে। তাহলে কি কি পারবে? নাম্বার ওয়ান, সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখতে পারবে, বই পড়তে পারবে, চিঠি লিখতে পারবে, যত খুশি মদ খেতে পারবে, আর যত খুশি ধূমপান করতে পারবে। তোরা থাকলে তোরাও এগ্রি করে নিতে। যাই হোক, বাই দ্য এগ্রিমেন্ট হি কুড কমিউনিকেট অনলি ইন সাইলেন্স। তাহলে চুক্তিপত্রে কি লেখা আছে? লয়ার বাইরের দুনিয়ার সাথে, বাইরের পৃথিবীর সাথে সংযোগ রাখতে পারবে কিন্তু সেটা নিস্তব্ধতায়। সংযোগ একদিক থেকে, আমি বলবো তারা পালন করবে, কোনো উত্তর আমি পাবো না। নাও উইথ আউটসাইড ওয়ার্ল্ড থ্রু আ লিটল উইন্ডো। আচ্ছা, এই যে বাইরের দুনিয়ার সাথে যে সংযোগ স্থাপন করবে, যে চিঠিটা লিখবে, এই চিঠিটা তো নেওয়ার জন্য কোনো মানুষকে চাই, তাহলে তো সেই মানুষকে দেখে ফেললো না। বলছে ব্যাংকারের বাগান বাড়িতে একটা উইন্ডো বানানো আছে, একটা ছোট্ট জানলা বানানো আছে, স্পেশালি কনস্ট্রাক্টেড ফর দিস পারপাস। ব্যাংকারের বাগান বাড়িতে একটা ছোট্ট জানালা, এই জানালাটা এই জন্যই বানানো আছে সো দ্যাট জানলা দিয়ে বাইরে কিছু ডেলিভার করা যেতে পারে। তো লয়ার নিজের যে চিঠি পাঠাবে সেটা কিসের মাধ্যমে পাঠাবে? বেসিকলি জানলা দিয়ে ফেলে দেবে, পরে বাইরে থেকে কেউ কুড়িয়ে নেবে। তাহলে কোনো মানুষের সাথে দেখা হলো না আর লয়ারের চিঠি বাইরে বেরিয়েও গেল। নাও এভরিথিং নেসেসারি, বুকস, মিউজিক, ওয়াইন হি কুড রিসিভ ইন এনি কোয়ান্টিটি বাই সেন্ডিং আ নোট থ্রু দ্য উইন্ডো। আচ্ছা, লয়ারের যতটা বই দরকার, যতগুলো বই দরকার, যতটা মদ দরকার, যতটা মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট দরকার, লয়ার একটা চিরকুটে, একটা ছোট্ট চিরকুটে লিখে যদি জানলা দিয়ে বাইরে ফেলে দেয়, তাকে সবটা সরবরাহ করা হবে। The agreement provided for all the meanest details, এবং চুক্তিপত্রে আরো সমস্ত নিখুঁত টার্মস অ্যান্ড কন্ডিশন সবটা লেখা ছিল, which made the confinement strictly solitary, যাতে করে লয়ারের যে কনফাইনমেন্ট, মানে লয়ারের যে বন্দি অবস্থা, এটাকে পুরোপুরি নির্জন করে দেওয়া যায়। চুক্তিপত্রে এমন কিছুই লেখা আছে যাতে করে লয়ার কখনোই কারোর সাথে দেখা না করতে পারে। নাও, and it obliged the lawyer to remain exactly 15 years from 12 o'clock November 14th 1870 to 12 o'clock of November 14th 1885। চুক্তিপত্রে লেখা আছে যে লয়ারকে এই যে ব্যাংকারের গার্ডেন উইং, সেখানে কতদিন থাকতে হবে? 15 বছর। তারিখটা 14ই নভেম্বর 1870 সাল। এই দিনকে রাত 12টার সময় সে গার্ডেন উইং অর্থাৎ বাগানের বাড়িতে প্রবেশ করবে। এবারে 1870 সাল থেকে যদি 15 বছর হয় তাহলে কত সাল হয়? 1885 সাল। 1885 সালের 14ই নভেম্বর সেই বাগান বাড়ি থেকে বেরোতে পারবে। চুক্তিপত্রে লেখা হলো, the least attempt on his part to violate the conditions to escape, if only for 2 minutes before the time, freed the banker from the obligation to pay him the 2 millions. লয়ার এই যে 15 বছর, এই 15 বছর কমপ্লিট হওয়ার যদি 2 মিনিট আগেও গার্ডেন উইং থেকে বেরিয়ে যায়, তাহলে ব্যাংকার লয়ারকে আর 2 মিলিয়ন দিতে বাধ্য থাকবে না। মানতে হবে যখন একেবারে কাটায় কাটায় মানতে হবে। 14ই নভেম্বর 1870 সাল থেকে রাত 12টা থেকে
একেবারে 14ই নভেম্বর 1885 সালের রাত 12টাতেই বেরোতে হবে কাকে? লয়ারকে। আর 2 মিনিট আগেও যদি লয়ার বেরিয়ে গেছে ভুল করে, তাহলে কিন্তু ব্যাংকার লয়ারকে 2 মিলিয়ন টাকা দিতে একেবারেই বাধ্য না। এবারে ইমপ্রিজনমেন্ট শুরু হচ্ছে, বিকজ দ্য লয়ার এগ্রিড। লয়ার চলে গেছে ইমপ্রিজনমেন্টে, লাইক তোমার গার্ডেন উইং এ চলে গেছে। অ্যান্ড ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, এই যে বন্দিবস্থার প্রথম বছর, the lawyer, as far as it was possible to judge from his short notes, suffered terribly from loneliness and boredom. প্রথম বছর বন্দিবস্থার যতটা লয়ারের লেখা চিরকুট পড়ে বোঝা গেল, প্রথম বছর লয়ার কিন্তু ভীষণভাবে ভুগেছে একাকিত্বে, একঘেয়েমিতে। দেখ, এটা একটা লাইফস্টাইল চেঞ্জ, হ্যাঁ কি না? লাইক আমরা তো করোনা ফেস করেছি, প্যান্ডেমিক। তো তার আগে আমাদের লাইফস্টাইলটা কেমন ছিল? আমরা যখন খুশি বাইরে যেতে পারতাম, যখন খুশি ঘুরতে পারতাম, যখন খুশি বাড়ি আসতে পারতাম। অ্যান্ড মানে যখন প্যান্ডেমিকটা শুরু হলো, তারপরে আমাদের এই লকডাউনে বাড়িতে থাকতেই ধাতস্থ হতে খুব কষ্ট হয়েছিল। বাট তারপরে দেয়ার ওয়াজ এ টাইম যখন এটাই অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ, বাড়ির বাইরে যাওয়া যাবে না। লয়ার তার 15 বছরের যে এই কারাবন্দি বস্থা সব থেকে বেশি যদি ভুগেছে, সব থেকে বেশি যদি একাকিত্ব যদি লয়ারের কোনো বছর ফিল হয়েছে, সেটা হচ্ছে প্রথম বছর। From his wing, day and night came the sound of the piano. লয়ার এই প্রথম বছরে বলছে দিনে রাতে তার ঘর থেকে শুধুমাত্র পিয়ানোর আওয়াজ শোনা যেত। দেখ, সারাদিন একা, সারা রাত একা, লয়ার ভীষণ একাকিত্বে ভুগছে। একাকিত্বে ভুগলে এবারে কি করে টাইম পাস করব? তখনকার দিনে তো আর মোবাইল নেই, দিন রাত সে পিয়ানো বাজাচ্ছে এবং পিয়ানো বাজিয়েই লয়ার নিজের টাইম পাস করছে। হি রিজেক্টেড ওয়াইন অ্যান্ড টোব্যাকো। অবশ্য প্রথম বছর কিন্তু লয়ার মদ্যপানও করেনি আর ধূমপানও করেনি। প্রথম বছর না মদ খেয়েছে না ধূমপান করেছে। কেন? ওয়াইন, হি রোট, এক্সাইটস ডিজায়ার্স। লয়ার তার চিরকুটে লিখে পাঠিয়েছে যে মদ মানুষের মনে উত্তেজনাকে, কামনাকে, বাসনাকে বাড়ায়। যারা মদ খায় আর কি, বাই দ্য ওয়ে, আই হ্যাভ জাস্ট সিন পিপল, তাদেরকে দেখেই আমি বলছি, যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই বিষয়তে। মদ খেয়ে মানুষকে দেখেছি তার প্রাক্তনকে ফোন করতে। কেন ফোন করে? মদ খাওয়ার পরে না ভেতর থেকে কামনা বাসনা সব জেগে ওঠে। এবারে আমি যখন স্বাধীনভাবে রয়েছি, এখন যদি আমি মদ্যপান করি, আমার মনে কোনো কামনা বা বাসনার সঞ্চার হয়, সেটা আমি পূরণ করতে পারবো, কারণ আমি এখন স্বাধীন। কিন্তু আমি যদি বন্দি অবস্থায় থাকি, যখন আমি জানি যে আমার মনের কোনো কামনা, কোনো বাসনাই পূরণ হবে না, তখন মদ খেয়ে নিজের মনে সেগুলো সঞ্চার করার কোনো মানে তো হয় না। এবং লয়ার সেই জন্য বলছে যে ওয়াইন, হি রোট, লয়ার লিখেছে যে মদ এক্সাইটস ডিজায়ার্স, মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগায়। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য চিফ ফোর্স অফ আ প্রিজনার। এবং যেই মানুষটা কারাবন্দী, তার কাছে আকাঙ্ক্ষা, আশা, এগুলো শত্রুর মতো। Besides, nothing is more boring than to drink good wine alone. আর তাছাড়াও ভালো ওয়াইনকে কি মদ বলাটা ঠিক হবে? হবে হয়তো। ভালো মদ একা খেয়ে মজা নেই। You should have a partner. যে আমি কাউকে ইন্সপায়ার করছি না, বাই দ্য ওয়ে, এগেন আমি সিনেমায় দেখেই বলছি যে ওই সিনেমায় দেখবি যারা অ্যারিস্টোক্র্যাট মানুষ হয়, তারা যখন নিজেদের গ্লাসে আর কি মদটা ঢালে উইথ সাম আইস অন ইট, তো কারোর সাথে গল্প করতে করতে তারা, দেখ, একা মদ খায় মাতালরা বেসিক্যালি। ওই লরির পেছনে বসে দেখেছিস তো খালাসি ড্রাইভার গুলো খায়, খালাসি ও ড্রাইভারকে নিয়ে খায়। সো হি অলসো হ্যাজ আ পার্টনার। আমাদের লয়ার যদি মদ খেতে যায়, তাকে একা একা মদ খেতে হবে, বলছে ভালো মদ একা খেয়ে মজা নেই। সেই জন্য লয়ার কিন্তু প্রথম বছর মদ পান করেনি। অ্যান্ড টোব্যাকো স্পয়েলস দ্য এয়ার ইন দ্য রুম। আর ধূমপান কেন করেনি? লাইক কেন স্মোক করেনি? বিকজ স্মোক, ধোঁয়া, সেটা রুমের যে এয়ারটাকে পলিউট করে, দূষিত করে। তাই জন্য সে মদ্যপানও করেনি, ধূমপানও করেনি, সারা বছর শুধু পিয়ানো বাজিয়েছে। During the first year, the lawyer was sent books of a light character, like novels with complicated love interest, stories of crime and fantasy, comedies and so on.
এবং প্রথম বছর লয়ারকে কিছু বই পাঠানো হয়েছে। কিরকম বই? না লাইট ক্যারেক্টার, মানে হালকা ফুলকা চরিত্রের বই, যেমন হয়তো জটিল প্রেমের গল্প। প্রেম তো সর্বদা জটিলই হয়, প্রেম কখন সহজ হয়? হ্যাঁ, এই তোমরা মাঝে মাঝে টাইম পাস করার জন্য পড়ো না, সেদিন তুমি বইয়ের নাম, প্রেমের গল্পের নাম, ঠিক আছে? তো এরকম জটিল প্রেমের গল্প বলো, কোথাও স্টোরিজ অফ ক্রাইম, যে কোনো ক্রাইম হয়েছে তার গল্প বলো, ফ্যান্টাসি কল্পনা, যে রাজকুমার এলো রাজকুমারীকে নিয়ে চলে গেল, কমেডিস লাইক মজার গল্প। তো লয়ার প্রথম বছর এই সমস্ত বইগুলো পড়েছে। আচ্ছা, বই কেন পড়েছে? বই পড়ার পেছনে উদ্দেশ্য লাইক দেখ, যখন তুমি একা থাকবে, তুমি যদি নিজেকে কিছু না মানে কোনো কাজে ব্যস্ত না রাখো, দেন একাকিত্বে বেশি ভুগবে। লাইক ওয়েন এভার ইউ আর অ্যালোন, ইফ ইউ আর নট ডুইং এনিথিং, না বলা হয় না খালি দিমাগ শয়তান কা ঘর। তো ইউ শুড অলওয়েজ কিপ ইউর মাইন্ড বিজি উইথ সামথিং, যাতে করে তোর মধ্যে ওই ডিপ্রেশনটা হাবি না হয়। তুই যদি এখন 1 বছর ঘর থেকে না বেরোচ্ছিস, এদিকে ঘরের মধ্যে কিছু করছিসও না, দেন কিন্তু তুই অনেক কিছু ভাববি, আজে বাজে চিন্তা ভাবনা মাথায় ঢুকবে। তাহলে নিজেকে যদি আজে বাজে চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে হয়, তাহলে নিজেকে দিয়ে কোনো কাজ করাতে হবে। লয়ার কি করছিল? সে পিয়ানো বাজাচ্ছিল, সে গল্পের বই পড়ছিল, এবং এইভাবে তার দিন কাটছিল। এটা আমি কোন বছরের কথা বলছি? ফার্স্ট ইয়ার বা প্রথম বছর। ইন দ্য সেকেন্ড ইয়ার, এবারে দ্বিতীয় বছর, দ্য পিয়ানো ওয়াজ হার্ড নো লঙ্গার। দ্বিতীয় বছর কিন্তু আর কোনো পিয়ানোর আওয়াজ শুনতে পাওয়া গেল না। পিয়ানোর যত শখ লয়ারের মিটে গেছে। প্রথম বছর এত বাজিয়েছে, শখ মিটে গেছে। অ্যান্ড দ্য লয়ার আস্কড অনলি ফর ক্লাসিক্স। দ্বিতীয় বছর লয়ারের এই হালকা ফুলকা বই চলছে না, দ্বিতীয় বছর লয়ারের চাই ক্লাসিক্স। এবারে ক্লাসিক্স কথাটার মানে হচ্ছে প্রাচীন অথচ গুরুত্বপূর্ণ বই। দেখ, ক্লাসিক্স কথাটা যদি আমি খুব সহজভাবে বোঝাতে চাই, দেখবি এমন কিছু বই আছে, মানে আমি যদি বইয়ের ক্ষেত্রে ক্লাসিক্স কোনগুলো বোঝাতে চাই, তাহলে এমন কিছু বই আছে যেই বইগুলোর নাম আমরা মোটামুটি সবাই জানি। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ম্যাকবেথ, ইউ নো, অ্যাজ ইউ লাইক ইট। আমি শেক্সপিরিয়ান ড্রামার কথা বলছি, জানিস তো? আচ্ছা, এবারে রোমিও অ্যান্ড জুলিয়েট, জানিস? আচ্ছা, প্রাইড অ্যান্ড প্রিজুডাইসের নামও নিশ্চয়ই অনেকে শুনেছিস, রাইট? তো দ্য থিং ইজ দ্যাট, যে এগুলোকে বলা হয় ক্লাসিক্স, এগুলো সবাই মোটামুটি পড়েছে। যেমন সিনেমার ক্ষেত্রে ক্লাসিক্স কোনগুলো বলতে পারি? শোলে, আনন্দ, রাইট? আচ্ছা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আমাদের বলিউড, যেহেতু আমি পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে পড়াচ্ছি, সেই জন্য আমি তোকে এই এক্সাম্পল গুলো দিলাম। এবারে যদি হলিউডের সিনেমায় যাই, টাইটানিক ক্লাসিক্স তো, টুয়াইলাইট সিরিজটা ক্লাসিক তো, হ্যারি পটার সিরিজ ক্লাসিক্স। তো তেমন ভাবেই সেকেন্ড ইয়ারে লয়ার কেমন বই পড়ছে? সব ক্লাসিক্স বইগুলো পড়ছে। ইন দ্য ফিফথ ইয়ার, আচ্ছা এরপরে থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারের কোনো বর্ণনা নেই, ডিরেক্টলি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড দেন ফিফথ। মানে ওই থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারে ধর এরকমই কিছু চলেছে। পঞ্চম বছরে মিউজিক ওয়াজ হার্ড এগেন, আবার সঙ্গীত শুনতে পাওয়া গেল। এবারে আমি এক্স্যাক্টলি বলতে পারি না যে পঞ্চম বছরে আবার পিয়ানোই বাজাচ্ছিল কিনা, বাট হ্যাঁ, পঞ্চম বছরে আবার সঙ্গীত শোনা গেল লয়ারের রুম থেকে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন। পঞ্চম বছরে গিয়ে লয়ার মদ চেয়ে পাঠালো। দেখো, এত বই পড়ার পরে লয়ারের রিয়েলাইজ হলো আসল মজা মদে, বইতে কি পড়ে আছে। পঞ্চম বছরে কিন্তু লয়ার মদ চেয়ে পাঠালো। Those who watched him said that during the whole of that year he was only eating, drinking and lying on his bed. যারা আর কি ওই ছোট্ট জানলার কথা বলেছিলাম না, ওই জানলা দিয়ে হয়তো কেউ উকি মেরে লয়ারকে দেখেছে, তারা জানিয়েছে যে এই গোটা বছরটা, পঞ্চম বছরটাতে লয়ার আর কিছু করেনি, শুধু খেয়েছে, গিলেছে আর বিছানায় শুয়ে পড়েছে। দেখো, জীবনে না মদ এলে বই দূরে সরে যাবে, মানে বই এলে মদ দূরে সরে যাবে, মদ এলে বই দূরে সরে যাবে। লয়ারের জীবনে যখন বই ছিল তখন মদ ছিল না, আর আজ যখন পঞ্চম বছর এসে মদ এসছে তখন বই নেই। এই বছর লয়ার কিন্তু কোনো বই পড়েনি, শুধুমাত্র খেয়েছে, গিলেছে আর শুয়েছে। হি yawned often, মাঝে মাঝে এই লয়ারকে দেখা গেছে হাই তুলছে। and talked angrily to himself, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে নিজের সাথে রেগে রেগে কথা বলছে, কেন আমি এরকম, কেন? দেখ, মদ খেলে না তারটা হালকা কেটে যায়,
মদের নেশাতে মানুষ কখন কি করে, কখনো হাই তুলছে, কখনো নিজের সাথে রেগে রেগে কথা বলছে। বুকস হি ডিড নট টাচ, বই কিন্তু পড়ছে না, ছুঁচ্ছেও না বই বাবা। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন অ্যান্ড রাইট। মাঝে মাঝে এই পঞ্চম বছরে, যে বছর এত মদ খেয়েছে, মাঝে মাঝে রাত্রেবেলা বসে কি সব লিখছে। হি উড রাইট ফর লং, অনেকক্ষণ ধরে লিখেই যাচ্ছে and tear it all up in the morning, আর সকালবেলা উঠে সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। সে কিসের জন্য হচ্ছে বলতে গেল? সব মদের নেশায় হচ্ছে। ক্যান আই গিভ আ রিয়েল লাইফ এক্সাম্পল? এই যে আমাদের সামনে বসে আছে, শুনেছি নাকি মদ্যপান করে রাত্রেবেলায় এক্সকে টেক্সট মেসেজ করে, এই টাইপ করে, সেন্ডও করে দেয়। সকালবেলা উঠে যখন জ্ঞান ফেরেন তখন এই বাবা সব ভুল লিখে দিয়েছি, ডিলিট ফর অল করে দেয়। লয়ারের যুগে হোয়াটসঅ্যাপ ছিল না, ইউজ টু রাইট লেটার্স, সারা রাত জুড়ে লিখলো, সকালবেলা যখন জ্ঞান ফিরলো তখন ভাবলো এই বাবা এসব কি লিখেছি, ছিঁড়ে ফেলে দিল। মোর দ্যান ওয়ান্স হি ওয়াজ হার্ড টু উইপ। এই বছর কিন্তু লয়ারকে একবারের বেশি কাঁদতেও শোনা গেছে। তাহলে দেখ, এই যত নষ্টের গোড়া সব ওয়াইন। ইউ শুড নট ড্রিঙ্ক ওয়াইন। টোব্যাকো কজেস ক্যান্সার, drinking causes cancer. In the second half of the 6th year, এরপরে 6 নম্বর বছরের মাঝখান থেকে আবার শুরু হচ্ছে। পঞ্চম বছরটা শুধু মদ খেয়ে শুয়ে ঘুমিয়ে কেটেছে। ষষ্ঠ বছরের মাঝখান থেকে the prisoner began zealously to study languages, philosophy and history. এই জায়গাটা আমার পড়তে খুব ভালো লাগে। বলছে ষষ্ঠ বছরের মাঝখান থেকে প্রিজনার 3 ধরনের বিষয় পড়তে শুরু করলো। জেলাসলি কথাটার মানে হচ্ছে একবারে উদ্দীপনার সাথে, একদম অনেক পড়বো। ষষ্ঠ বছরের মাঝখান থেকে 3টে বিষয়। নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ, ভাষা বিজ্ঞান। নাম্বার 2 ফিলোসফি, দর্শন শাস্ত্র। নাম্বার 3 হিস্ট্রি, ইতিহাস। কেন আমি বললাম যে এই খুব ভাল লাগে আমার এই 6th ইয়ারটার কথা শুনলে? কারণ আমার 3টে সব থেকে পছন্দের সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। লয়ার ষষ্ঠ বছরের মাঝখান থেকে এই 3টে বিষয় পড়া শুরু করলো। He fell on this subject so hungrily that the banker hardly had time to get books enough for him. এবং পড়া শুরু করলো, মানে পড়া এত ক্ষুধার্তভাবে পড়া শুরু করলো, ব্যাংকার হিমশিম খেয়ে যাচ্ছে, টাইম বার করতে পারছে না লয়ারকে বই দিতে। লয়ারকে বই দিচ্ছে, লয়ার শেষ করে দিচ্ছে বই, এত তাড়াতাড়ি এত পড়ছে। ইন দ্য স্পেস অফ 4 years, এই ষষ্ঠ বছরের মাঝখান থেকে শুরু করে আগামী 4 বছরে about 600 volumes were bought at his request. লয়ারের জন্য প্রায় 600 খানা বই, ভলিউমস মানে খণ্ড অ্যাকচুয়ালি, বাট বইও বলতে পারিস, 4 বছরে 600 খানা বই পড়ে নিয়েছে। ক্যান ইউ ইমাজিন? 4 বছরে 600 খানা বই। It was while that passion lasted that the banker received the following letter from the prisoner. তো এই পড়াশোনা চলছে, ঠিক তারপরেই ব্যাংকার একটা চিঠি পাবে। কার কাছ থেকে পাবে? লয়ারের কাছ থেকে। সেই চিঠিতে লেখা আছে, কি লেখা আছে সেটা জানতে হলে পরের দিনের ক্লাস করতে হবে, আজকে এত অবধি থাকবে। বলো বোঝা গেছে? এখানে আমরা দেখেছি যে এই যে ইমপ্রিজনমেন্ট, সেই ইমপ্রিজনমেন্টের ডিউরেশন কত? কারো মনে আছে ইমপ্রিজনমেন্টের ডিউরেশন? 14th of November, রাত 12টা, কত সাল? 1870। এবং তার থেকে 15 বছর চলে গেলে শেষ কবে হবে এই টার্মটা? 1885 November 14th, রাত 12টা। আমরা পড়েছি যে 2 মিনিট আগেও যদি লয়ার বেরিয়ে যায়, সেক্ষেত্রে ব্যাংকার কিন্তু লয়ারকে 2 মিলিয়ন টাকা দিতে বাধ্য নয়। এরপরে আমরা প্রথমের বছর দেখেছি লয়ার কি করেছে। প্রথম বছর সে শুধু পিয়ানো বাজিয়েছে, লাইটার ক্যারেক্টারিস বই পড়েছে। সেকেন্ড ইয়ারে কোনো পিয়ানো শুনতে পাওয়া যায়নি, রাদার সেকেন্ড ইয়ারে লয়ার শুধু ক্লাসিক্স পড়েছে। এবারে 3rd and 4th ইয়ার মিসিং, অ্যান্ড 5th ইয়ারে লয়ার বই আর হাত দেয়নি। এই বছর সে শুধু ওয়াইন পান করেছে, শুয়েছে অ্যান্ড খেয়েছে। এছাড়াও লয়ার মাঝে মাঝে রাত্রেবেলা লম্বা লম্বা চিঠি লিখতো, কাকে লিখতো ভগবান জানে। সকালবেলা হলে সেই চিঠি ছিঁড়ে ফেলে দিত। এবং এই সমস্ত জিনিস হচ্ছিল এই বছরটাতেই লয়ারকে আবার কাঁদতেও দেখা গেছে।
এরপরে 5th ইয়ার হয়ে যাওয়ার পরে 6th ইয়ারের মাঝখান থেকে লয়ারের মনে পড়ার, লয়ার বুঝতে পেরে গেছে যে ওয়াইনে কিছু নেই, আসল তো জীবনের আনন্দ সব জ্ঞানে। লয়ার 3টে বিষয় নিজের জন্য বেছে নিয়েছে। কি কি? ভাষা, দর্শন আর ইতিহাস। এবং পরীক্ষার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউজ হচ্ছে যে 4 বছরের মধ্যে লয়ারের জন্য কতগুলো বই কেনা হয়েছিল? 600 খানা বই বা 600 খানা খণ্ড কেনা হয়েছিল। অর্থাৎ লয়ার 4 বছরে প্রায় 600টার উপরে বই পড়ে ফেলেছে। এবং এই 600টা বইয়ের থেকে জ্ঞান লাভ করার পরে লয়ার ব্যাংকারকে একটা চিঠি লিখেছে। সেই চিঠির বিষয়বস্তু আমাদের আগামী দিনে পড়ার বিষয়। আই গেস তোর বুঝতে পেরেছিস। ধন্যবাদ।